1999 সালের 24শে ডিসেম্বর, ক্রিসমাসের ঠিক আগের দিন, ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 একটি সাধারণ যাত্রা শুরু করেছিল, কিন্তু শেষ হয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায়ে। এই ছিল ভারতের ইতিহাসের অন্যতম রহস্যময় হাইজ্যাক। আজ আমরা উদ্ঘাটন করব IC-814 এর সেই হাইজ্যাকারের ইতিহাস। দিনটি ছিল 24শে ডিসেম্বর 1999, দুপুর 12:10। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 নেপালের কাঠমান্ডু থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। মোট 176 জন যাত্রী ও 15 জন ক্রু মেম্বার নিয়ে প্লেনটি টেক আপ করে। টেক আপ করার মাত্র 15 মিনিট পর যখন বিমানটি নেপাল ছেড়ে ভারতের আকাশে ঢোকে, ওই মুহূর্তে প্লেনে থাকা 5 জন ব্যক্তি অস্ত্র ও হ্যান্ডগ্রেনেড নিয়ে বিমানটি দখলে নেয়। তাদের প্রথম উদ্দেশ্য, আমরা এই বিমানটিকে বিস্ফোরণ ঘটাবো যদি আমাদের দাবি মানা না হয়। প্রথমে তারা যাত্রী রুপিন কাটিয়াল, একজন নিরীহ ভারতীয়, হাইজ্যাকারদের সঙ্গে বর্ষায় জড়িয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। প্রচুর রক্তক্ষরণে পরে তিনি মারা যান। তার স্ত্রী তখনও বিমানে ছিলেন এবং পুরো ঘটনাটি দেখতে বাধ্য হন। বিমানটি প্রথমে পাকিস্তানের লাহোরে যেতে চায়, কিন্তু পাকিস্তান স্পষ্টভাবে অস্বীকার করে। এরপর বিমান ঘুরে ভারতের অমৃতসরে আসে, কিন্তু নির্দেশনা না পেয়ে সেখানে অবতরণ করতে না পারে। এই সিদ্ধান্ত ভারত সরকারের দিক থেকে একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হয়। অবশেষে বিমানটি লাহোর, তারপর দুবাই, অবশেষে আফগানিস্তানের কান্দাহার। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, পাকিস্তান কেন প্রথমে লাহোরে নামার অনুমতি দিল না, পরে আবার কিভাবে জ্বালানি দিতে দিল? বিশ্লেষকদের মতে পাকিস্তান প্রথমে সরাসরি জড়িত থাকার চিহ্ন তো রাখতে চায়নি। আপনাদের কি মনে হয় জানাতে পারেন। এরপর পাকিস্তান থেকে দুবাইয়ে বিমানটি কিছু সময় অবস্থান করে আর বেছে বেছে 27 জন যাত্রীকে মুক্তি দেওয়া হয়, যাদের মধ্যে 11 জন মহিলা এবং শিশু ছিল। হাইজ্যাকাররা এখানে মানবিকতা দেখিয়ে আসলে বিশ্ব মিডিয়াকে বিভ্রান্ত করেছিল, কিন্তু একে অনেকে বলেন মনস্তাত্ত্বিক গেম, যাতে মনে হয় তারা সহানুভূতিশীল। এরপর আবার বিমানটি নিয়ে আবার আফগানিস্তানে রওনা দেয়, আর আফগানিস্তানের কান্দাহার ছিল তখন তালিবান নিয়ন্ত্রিত। বিমান ঘিরে রেখেছিল তালিবান বাহিনী। তারা বলেছিল, আমরা নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু হস্তক্ষেপ করব না। অনেকে মনে করেন কান্দাহারে হাইজ্যাকারদের সঙ্গে তালিবানের অঘোষিত সহযোগিতা ছিল বলে মনে করেন অনেক গোয়েন্দা বিশেষজ্ঞ। এমনকি বলা হয় তালিবান হাইজ্যাকারদের সুরক্ষিত আশ্রয় দিয়েছিল। হাইজ্যাকারদের দাবি ছিল ভারতের জেলে আটকে থাকা 3 জন পাকিস্তানিকে ছেড়ে দিতে হবে। নাম্বার 1 মৌলানা মাসুদ আজাহার, নাম্বার 2 আহমেদ ওমর শাহিদ শেখ, নাম্বার 3 মুস্তাক আহমেদ চারগার। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং বিশাল চাপে পড়ে যান। অবশেষে ভারত সরকার বাধ্য হয় 3 জন কুখ্যাত জঙ্গিকে মুক্তি দিতে। একটি ভারতীয় বিমান নিজেই জঙ্গিদের কান্দাহারে পৌঁছে দেয়, অর্থাৎ ভারত নিজ হাতে সন্ত্রাসকে ছেড়ে দিয়ে আসে। কিন্তু জঙ্গিদের ছেড়ে দিয়ে আসার পর ঠিক 1 বছরের মাথায় মাসুদ আজহার পরে গঠন করে জৈশ-ই-মোহাম্মদ বা JEM, আর সেই সংগঠনই 2001 সালে ভারতের সংসদে হামলা করে, 2016 সালে উরির সেনাঘাঁটিতে হামলা করে এবং 2019 সালে পুলওয়ামায় 40 জন সেনা হত্যা করে। অর্থাৎ IC-814 এর হাইজ্যাক ছিল ভবিষ্যতের সন্ত্রাসের ফাউন্ডেশন। কিন্তু প্রশ্ন হলো, হাইজ্যাকাররা কারা ছিল? এরা ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের সদস্য, যাদের নাম ইব্রাহিম আথর, মাসুদ আজাহারের ভাই, শাকিল আহমেদ, শহীদ আকবর, মোহাম্মদ ইমরান, সাইদ আক্তার। এই 5 জন আজও অনেকাংশে রহস্যে আবৃত। অনেকেই পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় চলে যায়। IC-814 হাইজ্যাকের পর দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন ভারত সন্ত্রাসের সামনে মাথা নত করছে, কিন্তু আজও অনেকে প্রশ্ন করেন রুপিন কাটিয়াল মারা গেলেন, কিন্তু জঙ্গিদের জীবিত পাঠানো হলো কেন? অনেক তথ্য ভারতীয় মিডিয়া জানাতে পারেনি বা জানায়নি। নেপাল সরকারের নিরাপত্তা ঘাটতি আজও প্রশ্নবিদ্ধ। কাঠমান্ডু এয়ারপোর্টে সেই দিন স্ক্যানার নষ্ট ছিল, এটাও সত্যি। তাহলে প্রশ্ন, এটি কি পূর্ব পরিকল্পিত ছিল? হাইজ্যাকারদের সহায়তা কি নেপাল বা পাকিস্তান থেকে এসেছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।